হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছি। অর্ণবস একাডেমির তাপগতিবিদ্যার দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অর্ণব দাস। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে থার্মোমিটার কোথা থেকে আসছে, কিভাবে আসছে সেগুলো। গত ক্লাস পর্যন্ত আমি পড়িয়েছিলাম তাপ এবং তাপমাত্রা, মানে এই ধারণা নিয়ে আলোচনা করে ফেলেছিলাম। আজকে আমরা আরেকটু অগ্রসর হচ্ছি, নেক্সট টপিকের দিকে যাচ্ছি। চলো শুরু করা যাক। প্রথম আমি যে জিনিসটা পড়াবো তার নাম হলো তাপমিতিক ধর্ম। তাপমিতিক ধর্ম, এটাকে বইয়ে অনেক সময় উষ্ণতামিতিক ধর্মও লিখে থাকে। উষ্ণতা মিতিক ধর্ম, এটা যদি ইংলিশ টার্ম জিজ্ঞেস করো তাহলে ইংলিশে এটাকে বলা হয় থার্মোমেট্রিক প্রপার্টি। থার্মোমেট্রিক প্রপার্টি। তাহলে এর মোট আমরা তিনটা নাম পড়ছি, ঠিক আছে। এখন তাপমিতিক ধর্ম কাকে বলে, সংজ্ঞাটা লিখি। যে ধর্ম পর্যালোচনা করে কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করা যায়, বা করা হয়ও বলা যায়, করা হয়, তাকে তাপমিতিক বা উষ্ণতামিতিক ধর্ম বলে। এটার উদাহরণ কি হতে পারে, যেমন যেমন ধরে নাও আয়তন হতে পারে, চাপ হতে পারে, রোদও হতে পারে। ধাতব বস্তুর ক্ষেত্রে রোদকেও ব্যবহার করা হয় উষ্ণতামিতিক ধর্ম হিসেবে, ঠিক আছে। হয়তো এটা এখন বুঝতেছো না, আমি আরেকটা সংজ্ঞা লিখব তাপমিতিক বস্তু, তারপর দুইটা একসাথে বুঝিয়ে দেব। একটু ধৈর্য ধরো। তাপমিতিক ধর্মে আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে ধর্ম পর্যালোচনা করে কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করা যায়। কি নির্ণয় করব, তাপমাত্রা। অ্যাকচুয়ালি আমরা কি পড়তেছি, তাপমাত্রা নির্ণয় করাটাই শিখব, ঠিক আছে। এবং এই তাপমাত্রা নির্ণয় করার জন্য কোনো বস্তুর যে ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে, সেই ধর্ম মানে একটা প্রপার্টি, ওই প্রপার্টিটাকেই আমরা বলতেছি তাপমিতিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্ম। এরপরে যে সংজ্ঞাটা আসে সেটা হচ্ছে তাপমিতিক বস্তু। কি আসে, তাপমিতিক বস্তু, যেটাকে উষ্ণতামিতিক বস্তুও বলা যায়। উষ্ণতামিতিক বস্তু, যেটার ইংলিশ যদি জানতে চাও সেটা হচ্ছে থার্মোমেট্রিক সাবস্টেন্স। TANCE সাবস্টেন্স। ওকে, তাহলে থার্মোমেট্রিক সাবস্টেন্স, এটা সংজ্ঞা কি হবে, যে বস্তুর, ঠিক আছে, যে বস্তুর তাপমিতিক ধর্ম পর্যালোচনা করে তাপমাত্রা পরিমাপ করা হয় বা যায়, তাপমাত্রা পরিমাপ করা যায়, ভুল লিখে ফেললাম, যায়, সে বস্তুকে তাপমিতিক বস্তু বা উষ্ণতামিতিক বস্তু বলে, একই কথা, ঠিক আছে। এটার কি কি হতে পারে উদাহরণ, যেমন ধরো এটার উদাহরণ হতে পারে পারদ, তারপর
পানি হতে পারে, একটা গ্যাস হতে পারে, যে কোনো ধরনের গ্যাস, তারপর হতে পারে ধাতব বস্তু, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই আছে। এখন আমি তোমাদেরকে বোঝাই যে জিনিসটা কেমন হচ্ছে। আমরা একদম চোখের সামনে যে তাপমাত্রা পরিমাপের যে জিনিসটা দেখি, সেটা সবার ঘরে ঘরেই থাকে থার্মোমিটার। থার্মোমিটারে খেয়াল করবে আমাদের থার্মোমিটার গুলা কেমন হয়। একটু যদি দেখি, এরকম একটা টিউবের মতো থাকে, এরকম একটা টিউবের মতো থাকে, যার নিচে এরকম একটা অংশ থাকে, এবং এই অংশে কিছু জিনিস থাকে এরকম, ধরো এই যে গোলাপ সোনালী কালার দিয়ে দিলাম, এরকম কিছু একটা জিনিস থাকে, এবং ভিতরে একটা লম্বা লাইন থাকে, এরকম পাতলা সূক্ষ্ম লাইনের মতো থাকে, যেখানে অনেকগুলা স্কেল কাটা থাকে, 101, 102, 103, 105, তারপর 98, এরকম অনেকগুলো লেখা থাকে। আমরা যখন আমাদের দেহের সংস্পর্শে আনি, তখন কি হয়, এইখানে যে পারদ অংশটুকু থাকে, এটার আয়তন বা দৈর্ঘ্যটা কি হয়, বৃদ্ধি পেতে থাকে। কেন? আমাদের দেহের, মানে যার জ্বর থাকে, তার দেহের সংস্পর্শে আনা হলে এই অংশটুকুর আয়তন বাড়তে থাকে, বাড়তে বাড়তে 98 গিয়ে থামে, কখনো 101-এ যায়, কখনো 102-এ যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি আমাদের দেহের তাপমাত্রা কত। কখনো আমরা বুঝি 102 ডিগ্রি ফারেনহাইট, কখনো 101 ডিগ্রি ফারেনহাইট। আমরা এই যে পারদের উচ্চতা দেখে বুঝতে পারি, এই যে এখান থেকে আগে ছিল কোন পয়েন্টটা, আগে ছিল নিচে, এখান থেকে বেড়ে উপরে উঠে গেল না। তাহলে দেখো, এটা একটা থার্মোমিটার, যেখানে তাপমিতিক বস্তু হিসেবে ব্যবহার করা হয়েছে কাকে, পারদকে। ঠিক আছে, তাহলে তাপমিতিক বস্তুটা কে, পারদ। এবং পারদের কোন ধর্মকে ব্যবহার করা হয়েছে, পারদের আয়তন একটা ধর্ম, ওই ধর্মটাকে ব্যবহার করা হয়েছে, কারণ ওর আয়তন বৃদ্ধি পাইছে। আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে আমরা বুঝতে পারছি টেম্পারেচারটা কত। তাহলে আমরা বলতে পারি, এই দেখো, এই থার্মোমিটারে পারদটা হচ্ছে কি, আমাদের তাপমিতিক বস্তু, এবং এই তাপমিতিক বস্তুর যে ধর্মটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আয়তন। অনেক জায়গায় দৈর্ঘ্যও লিখে, কারণ এই যে দৈর্ঘ্য বাড়ে না, সেজন্য। তাহলে আমরা যে ধর্মটাকে ব্যবহার করছি সেটা হলো কি, আয়তন ধর্মটাকে ব্যবহার করেছি, তাপমিতিক ধর্ম। অর্থাৎ পারদ হচ্ছে তাপমিতিক বস্তু, তার আয়তন নামক ধর্মটাকে ব্যবহার করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারলাম না আমাদের দেহের, সেজন্য আমরা আয়তনকে বলছি তাপমিতিক ধর্ম। আশা করি ক্লিয়ার তাপমিতিক ধর্ম আর তাপমিতিক বস্তু জিনিসটা। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, বাকিগুলা কেমনে বুঝবো। দেখো, পারদের জন্য আয়তন ব্যবহার করছি, পানির জন্য আমরা যখন পানি ফুটতে শুরু করে, ঠিক আছে, পানির আয়তন বেড়ে যায় না। পানি যখন ফুটতে শুরু করে, প্রথমে দেখবা কোন একটা ডেক্সিতে যখন আমরা পানি গরম করতে দিই, পানি ফুটতে ফুটতে একসময় প্রথমে আয়তনটা বাড়ে, তারপর আস্তে আস্তে উড়ে যেতে শুরু করে বাষ্প আকারে। তার মানে আয়তন দেখেও বোঝা যায় পানির ক্ষেত্রে। সেম ভাবে গ্যাসের চাপ যদি বাড়াই, গ্যাস এটা হচ্ছে তাপমিতিক বস্তু, এর চাপ যদি আমি বৃদ্ধি করি, গ্যাসের চাপ বাড়ালে গ্যাসের ওই অংশটুকুর তাপমাত্রা বেড়ে যায়। ধাতব বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, আমরা যদি রোধ বৃদ্ধি করি, ধাতব বস্তুর রোধ, যেমন কপারের তারের রোধ বাড়ালে কি হয়, টেম্পারেচার বেড়ে যায়। কারণ একটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট যত বেশি ফ্লো হবে, তাপমাত্রা বা তাপ তত বেশি উৎপন্ন হবে। তাপ বেশি উৎপন্ন হওয়া মানে কি, তাপমাত্রা সচরাচর বাড়বে। এটাই হচ্ছে তাপমিতিক বস্তু আর ধর্ম। ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করছি। অর্থাৎ একটা বস্তু, ধরো কপারের রোধ নামক ধর্মটাকে ব্যবহার করে আমরা কোনো একটা কিছুর তাপমাত্রা পরিমাপ করতে পারি। সিমিলারলি পারদের আয়তন ব্যবহার করে তাপমাত্রা নির্ণয় করতে পারছি। পানির ক্ষেত্রেও আয়তন, গ্যাসের ক্ষেত্রেও চাপ, এগুলা ব্যবহার করে আমরা কোন একটা জায়গার তাপমাত্রা ব্যবহার করতে পারি, মানে নির্ণয় করতে পারি, তাপমাত্রা নির্ণয় করতে পারি। তাই
একটা অংশ হচ্ছে তাপমিতিক ধর্ম আর একটা হচ্ছে তাপমিতিক বস্তু। এগুলার ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার। ঠিক আছে, এখন চলো আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, আমি তো বললাম তাপমিতিক বস্তু, যেটা দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাই বলে কি আমরা সব বস্তুকেই তাপমিতিক বস্তু হিসেবে ব্যবহার করতে পারবো? এরকম একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কি সকল বস্তুকে তাপমিতিক বস্তু হিসেবে ব্যবহার করতে পারবো? কারণ সব বস্তুরই তো অনেকগুলা ধর্ম আছে যেগুলোকে ব্যবহার করা যায় তাপমাত্রা নির্ণয়ের জন্য। আনসার হচ্ছে না, সকল বস্তুকে তাপমিতিক বস্তু হিসেবে ব্যবহার করা যায় না। আমি এখানে লিখে দিই, সকল বস্তুকে তাপমিতিক বস্তু হিসেবে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে কোন বস্তুকে ব্যবহার করব? চলো লিখে দিই, যে সকল বস্তুর সকল তাপমাত্রায় তাপমিতিক ধর্মের পরিবর্তন সুষম হয়। সে সকল বস্তুকে তাপমিতিক বস্তু হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা যে কোনো একটা বস্তুকে তুলে নিয়ে তার যে কোনো ধর্মকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করি না। আমরা তাপমাত্রা সে সকল বস্তু দিয়েই পরিমাপ করি যে সকল বস্তুর পরিমাপ করি যে সকল বস্তুর সকল তাপমাত্রায়, মানে টেম্পারেচার যেভাবেই চেঞ্জ হোক না কেন, তাপমিতিক যে ধর্মটা থাকে ওই ধর্মের পরিবর্তনটা সর্বদা সুষম হয়। সুষম বলতে অর্থাৎ প্রত্যেক তাপমাত্রায় ওর যে তাপমিতিক ধর্মের চেঞ্জ আসতেছে, চেঞ্জ বলতে যেমন আয়তন বাড়তেছে বা আয়তন কমতেছে, চাপ বৃদ্ধি পাচ্ছে বা চাপ হ্রাস পাচ্ছে, তাপমিতিক ধর্ম বলতে তো আমরা ওগুলাকেই বুঝাইছি, তাই না? ওই ধর্মের পরিবর্তনটা সুষম হয়, সে সকল বস্তুকে আমরা তাপমিতিক বস্তু হিসেবে বিবেচনা করব। আমি যদি তাপমিতিক ধর্মের সাথে তাপমাত্রার একটা গ্রাফ দেখাই, খেয়াল করো। মনে করো আমি দুইটা গ্রাফ নিই, হ্যাঁ, একটু আমি এক্স অক্ষে, দুইটারই এক্স অক্ষে দিলাম তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রা, আর ওয়াই অক্ষে তাপমিতিক ধর্মটাকে বসালাম। কাকে বসালাম? তাপমিতিক ধর্ম। এখানেও আসছে তাপমিতিক ধর্ম। ক্লিয়ার? এখন দেখো, আমার টেম্পারেচার যত চেঞ্জ হতে থাকবে তাপমিতিক ধর্মের পরিবর্তনটা তত কি হতে থাকবে? সুষম। মানে আমি এখানে একটা স্ট্রেট লাইন পাবো, মানে প্রত্যেকটা টেম্পারেচারে ওর পরিবর্তনটা, এই আমি যদি দুইটা তাপমাত্রার মধ্যে পরিবর্তন দেখি, এই দেখো এ পয়েন্ট থেকে এ পয়েন্টে যদি চেঞ্জ খেয়াল করি, তার এই দেখো পরিবর্তনটা সবসময় কি থাকবে? সুষম পাবো। সুষম একটা স্লোপ দেখলে পরিবর্তনটা সবসময় তাপমিতিক ধর্মের পরিবর্তন সুষম হবে। আর যে ক্ষেত্রে আমরা একটা গ্রাফটা স্ট্রেট লাইন পাবো না, স্ট্রেট লাইন ছাড়া ধরো এরকম একটা গ্রাফ পেলাম, এক্ষেত্রে দেখো আমরা পরিবর্তনটা কিন্তু সুষম পাচ্ছি না। এ দেখো আমি যদি স্লোপ নিই, এটা কিন্তু সুষম পরিবর্তন দিচ্ছে না আমাদেরকে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি
উত্তম তাপমিতিক বস্তু নয়। এই গ্রাফটা যে শো করছে, যে বস্তুটার জন্য আমরা সেকেন্ড গ্রাফটা পেলাম, ওই বস্তুটা উত্তম তাপমিতিক বস্তু না, তাপমিতিক বস্তু নয়। আর প্রথম গ্রাফটা যার জন্য পেলাম, ওই বস্তুটাকে আমরা উত্তম তাপমিতিক বস্তু হিসেবে আখ্যায়িত করতে পারবো। উত্তম তাপমিতিক বস্তু। আশা করি বোঝাতে পেরেছি। আমি কি কি পড়ালাম? আমি পড়ালাম প্রথমে তাপমিতিক ধর্ম, অর্থাৎ যে ধর্মটাকে বিবেচনা করে তাপমাত্রা পরিমাপ করব, এবং ধর্ম তো নিলাম, ধর্মটা কার? ধর্মটা হচ্ছে তাপমিতিক বস্তুর। ঠিক আছে? একটা তাপমিতিক বস্তুর তাপমিতিক ধর্মকে বিবেচনা করে আমরা তাপমাত্রা পরিমাপ করি। কিন্তু সকল বস্তুকেই কি নিতে পারবো? না, সকল বস্তুকে আমরা তাপমিতিক বস্তু হিসেবে নিতে পারবো না তাপমাত্রা পরিমাপ করার জন্য। আমরা সে সকল বস্তুকেই তাপমিতিক বস্তু হিসেবে নেব যে সকল বস্তু সকল তাপমাত্রায় তাপমিতিক ধর্মের পরিবর্তনটা সুষম হবে। অর্থাৎ আমরা একটা যদি তাপমিতিক ধর্মের সাথে তাপমাত্রার গ্রাফ দেখি, সেই গ্রাফে আমরা একটা স্ট্রেট লাইন পাবো, অর্থাৎ পরিবর্তনটা সুষম হবে। আর যেখানে সুষম পাবো না, ওই বস্তুটাকে আমরা গ্রহণ করব না তাপমাত্রা পরিমাপের জন্য, অন্য কোনো বস্তুকে নিব। আশা করি বোঝাতে পেরেছি। এখন চলো আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিকটা হচ্ছে, আমি গতদিনও অনেকটা পড়িয়ে ফেলেছি, সেটা হচ্ছে তাপীয় সমতা। আমি এখন পড়াবো। এই টপিকগুলো মাথায় রেখো, প্রথম যে দুইটা জিনিস পড়ালাম, ধর্ম, তাপমিতিক বস্তু, এগুলো লাগবে। এখন আমরা পড়ব তাপীয় সমতা। তাপীয় সমতা কি? আশা করি গত ক্লাস যারা করেছো তারা বুঝে গেছো তাপীয় সমতাটা কি। তারপর আমি এখন আবার লিখব। সংজ্ঞাটা লিখি। ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু, মানে টেম্পারেচার ডিফারেন্ট হবে, একটা যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় আর একটা 20 ডিগ্রি সেলসিয়াস, এরকম দুটি বস্তু পরস্পর তাপীয় সংস্পর্শে আসলে তাদের মধ্যে তাপের আদান প্রদানের ফলে যখন সমতাপমাত্রায় উপনীত হয়, সমতাপমাত্রায় উপনীত হয়, তখন সেই অবস্থাকে তাপীয় সমতা বা সাম্যাবস্থা বলে। মনে করো গতদিন দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। এটা একটা বস্তু, ঠিক আছে? এর টেম্পারেচার হলো 10 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আরো একটা বস্তু নিলাম, এর টেম্পারেচার ধরো 20 ডিগ্রি সেলসিয়াস। এদেরকে যদি আমি এখন কি করি, এদেরকে তুলে আনি, দাঁড়াও, এই যে একে নিলাম, তুলে আনলাম, তারপর একেও তুলে নিয়ে আসি, একেও তুলে এনে সংস্পর্শে নিয়ে আসছি, অর্থাৎ এটাই হচ্ছে তাপীয় সংস্পর্শ। একে অপরের সাথে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলে কি হবে? যার টেম্পারেচার বেশি তার থেকে যার টেম্পারেচার কম তার দিকে তাপের প্রবাহ চলবে। এভাবে তাপের একটা প্রবাহ চলবে, তাপের প্রবাহ। এবং যার টেম্পারেচার বেশি তার তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে, আর যার টেম্পারেচার কম তার তাপমাত্রা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একসময় তাদের দুইজনেরই টেম্পারেচার সমান হয়ে যাবে। এই দেখো, এগুলাকে আবার একটু তুলে নিয়ে আসি, ডুপ্লিকেট, দাঁড়াও, এই যে এখানে বসালাম,
আবার এটাকেও নিয়ে আসি। আসো, এই যে এখন দেখো তাপের প্রবাহ হতে হতে একটা সময় গিয়ে ওদের আর তাপের আদান প্রদান হবে না। কেন হবে না? কারণ তাদের দুইজনেরই টেম্পারেচার সমান হয়ে যাবে। সমান কত হবে? যেহেতু ওর ছিল 10, ওর ছিল 20, গড় যদি করি কত পাই? 15। তাহলে এরও 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, এরও 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। অর্থাৎ দুইটা বস্তুরই টেম্পারেচার কি হয়ে গেল? সমান। ধরলাম এটা এ বস্তু, এটা বি বস্তু। তাহলে এখানে বলতে পারি টি এ টেম্পারেচার মানে এ বস্তুর টেম্পারেচার এবং বি বস্তুর টেম্পারেচার সমান। এ বস্তু এবং বি বস্তুর টেম্পারেচার সমান হয়ে যাওয়াকেই বা সমান থাকাকেই বলা হচ্ছে তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা। আশা করি বুঝতে পেরেছি। এই তাপীয় সমতার উপর ডিপেন্ড করেই আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা দেওয়া হয়েছে এবং কে দিয়েছেন এটা? বিজ্ঞানী আর.এইচ. ফাউলার। ঠিক আছে, যেটাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নামে উনি আখ্যায়িত করে একটা সূত্র দিছেন। চলো তাহলে আমরা এখন কিসের দিকে যাচ্ছি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের দিকে। তোমাদেরকে বলে রাখা ভালো, তাপগতিবিদ্যার মোট তাপগতিবিদ্যার মোট 4টি সূত্র আছে। যার মধ্যে আমরা 4টা পড়বো না, আমরা 3টি পড়বো। আমাদের সিলেবাসে মোট 3টা আছে। যার প্রথম সূত্রটাই হচ্ছে, মানে প্রথম যে সূত্রটা আসছে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই 3টা সূত্র আমরা একে একে পড়বো। এখন আমাদের আজকের জন্য লাগছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। চলো সেটি শুরু করি। আমাদের টপিকের নাম হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কে দিয়েছেন? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা ব্যাখ্যা করেছেন বা যিনি এটা নাম দিয়েছেন তার নাম হলো বিজ্ঞানী আর.এইচ. ফাউলার। এটা মনে রাখলে ভালো, এমসিকিউতে আসলেও আসতে পারে। চলো উনি কি বলেছেন একটু দেখি। উনি এটাকে না, এখানে তো আমি 2টা বস্তু নিয়ে ব্যাখ্যা করেছি, উনি ব্যাখ্যাটা করেছেন, এই যে এখানে আমি 2টা বস্তু নিয়ে ব্যাখ্যা করেছি না, উনি ব্যাখ্যাটা 3টা বস্তু নিয়ে করেছেন। 3টা বস্তুর ব্যাখ্যাটা আমি লিখি সংজ্ঞাটা, তারপর ব্যাখ্যা করছি। উনি বলেছেন 2টি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে পৃথকভাবে তাপীয় সমতায় থাকে, তবে প্রথম বস্তুদ্বয় বস্তু দুটি অবশ্যই পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকবে। পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে। ব্যাপারটা কেমন দেখো, উনি এখানে বলছেন প্রথমে 2টা বস্তু নিছে, বলছেন এই 2টা বস্তু যারা একে অপরের সাথে কিন্তু স্পর্শে নাই, ঠিক আছে, এই 2টা বস্তু যদি 3 নাম্বার আরেকটা বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে ওই প্রথম 2টা বস্তু অবশ্যই তাপীয় সমতায় থাকবে। ব্যাপারটা ধরো, আমি তোমাদেরকে এটা একটু চিত্র দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো এরকম একটা আমি বস্তু নিলাম, যেটা হলো এ বস্তু, আরেকটা বস্তু নিলাম তার থেকে দূরে, এটা ধরলাম বি বস্তু। ঠিক আছে, দেখো এরা কিন্তু পরস্পরের সংস্পর্শে নাই, দূরত্বে আছে। হ্যাঁ, এখন এরা দুইজনই যদি তৃতীয় আরেকটা বস্তু, ধরে নাও
আমি আরেকটা বস্তু নিয়ে আসলাম যেটার সাথে এই দুইটাই স্পর্শে আছে, ধরলাম এটা সি বস্তু, ঠিক আছে। এখন এ বস্তু এবং সি বস্তু যেহেতু পরস্পর সংস্পর্শে আছে, তাহলে এ বস্তুর টেম্পারেচার এবং সি বস্তুর টেম্পারেচার অবশ্যই কি হবে, সমান হবে, বা তৃতীয় আরেকটা বস্তুর সাথে তাপীয় সমতায় আছে। এ বস্তু আর সি বস্তু তাপীয় সমতায় আছে। সিমিলারলি বি বস্তু এবং সি বস্তুও কি তাপীয় সমতায় আছে, ধরে নিলাম। এরা যদি তাপীয় সমতায় থাকে, টি এ সমান টিসি, টিবি সমান টিসি, তাহলে আমরা কি বলতে পারি, টি এ সমান টিবি না? এটাই বিজ্ঞানী আর এইচ ফাওলার ব্যাখ্যা করছেন, যে প্রথম দুইটা মানে দুইটা বস্তু যদি পৃথকভাবে, এই যে পৃথকভাবে তৃতীয় আরেকটা বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে এ আর বি অবশ্যই কি হবে, তাপীয় সমতায় থাকবে। এই যে টি এ সমান টিবি। ক্লিয়ার? এটাই ছিল তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, যেটা কার উপর বেস করে আসছে, এটা আসছে তাপীয় সমতার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং এই তাপীয় সমতার উপর ভিত্তি করে আমাদের থার্মোমিটার গুলাও তৈরি করা হয়। তাই মাঝে মাঝে প্রশ্ন আসে, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে, থার্মোমিটার তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে এসেছে বা তৈরি করা হয়েছে, তখন আনসারটা হবে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। তাহলে চলো তাপমাত্রা পরিমাপের জন্য আমরা বিভিন্ন স্কেল দেখি। তাপমাত্রা আসলে আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। তাপমাত্রা পরিমাপ দুইভাবে হইতে পারে, ঠিক আছে। তাপমাত্রা পরিমাপ দুইভাবে হইতে পারে। কি কি? প্রথমটা হলো এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। দ্বিতীয় আরেকটা আসছে, সেটা হলো দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়, ঠিক আছে। এখন প্রশ্ন আসছে, এক স্থির বিন্দুটা কি? এক স্থির বিন্দুটা কি যার সাপেক্ষে আমরা টেম্পারেচার নির্ণয় করছি? আমরা প্রথমে এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় করব, তারপর দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে চলো এক স্থির বিন্দু সাপেক্ষেটা আমরা একটু কপি করে নিচে নিয়ে যাই। নিচে নিয়ে আসি এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। এখন আমরা এটা পড়ছি। এখানে এক স্থির বিন্দু বলতে কি বোঝাচ্ছে? এক স্থির বিন্দু বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখানে এক স্থির বিন্দু বলতে বোঝাচ্ছে, আমরা যেটা ধরে নিই সেটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু, অর্থাৎ পানির ত্রৈধ বিন্দু সাপেক্ষে আমরা টেম্পারেচার গুলা নির্ণয় করে থাকি। এখন পানির ত্রৈধ বিন্দুটা কি, আসলে কি, এমনও অনেক প্রশ্ন আসে সবার মধ্যে। আমি পানির ত্রৈধ বিন্দুর ব্যাখ্যাটা দিচ্ছি। পানির ত্রৈধ বিন্দু হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 4.58 মিলিমিটার পারদ মানে এইচজি চাপে পানি যে অবস্থায় থাকে। তাই যে অবস্থায় থাকে বা যে বিন্দুতে থাকে তাকে আমরা কি বলবো, পানির ত্রৈধ বিন্দু বলবো।
দাঁড়িয়ে, ঠিক আছে। এখন ব্যাপারটা কেমন আমি যদি একটু গ্রাফে শো করি, আমি এখন একটা গ্রাফ দেখাচ্ছি, খেয়াল করো। এটা হলো এ বরাবর দিলাম তাপমাত্রা এবং এই বরাবর ওয়াই অক্ষে দিলাম চাপ, মানে চাপ ভার্সেস তাপমাত্রার একটা গ্রাফ দেখতেছি, যেখানে আমরা যদি 0°C তাপমাত্রা নিই, ধরো এখানে একটা বিন্দু আছে যেখান থেকে আমরা কি নিলাম, এটা হচ্ছে 0°C তাপমাত্রা, এবং এদিকে 4.58 মিলিমিটার এইচজি চাপ নিলাম। এই বিন্দুটাকেই আমরা বলতেছি পানির ত্রৈধ বিন্দু, ঠিক আছে। আসলে পানির ত্রৈধ বিন্দুটা আসলে পানির একটা অবস্থা নির্দেশ করে, যে পয়েন্টে পানি 3টা অবস্থায় থাকতে পারে। কিরকম, এটা গ্রাফ যদি অ্যাকচুয়ালি অঙ্কন করি, গ্রাফটা হবে ঠিক এমন। গ্রাফটা অনেকটা এরকম হয়ে থাকে, বলো না, হ্যাঁ এরকমই হয়ে থাকে, যার এই অংশে থাকে পানি, এদিকে কঠিন অবস্থা বিরাজ করে, আর এদিকে থাকে বাষ্প। অর্থাৎ পানি নিজের, পানি না লিখে এটাকে তরল লিখি, দাঁড়াও আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে তরল, অর্থাৎ কঠিন, তরল, তরল, বাষ্প, এই 3 অবস্থার যে কোনো অবস্থাতেই পানি ত্রৈধ বিন্দুতে থাকতে পারে। ত্রৈধ বিন্দুতে গেলে আমরা 3 অবস্থায় পেয়ে থাকি, ঠিক আছে। এটাকেই পানি ত্রৈধ বিন্দু বলে, যেটার ইংলিশে যদি লিখি, এটার ইংলিশ টার্ম হচ্ছে ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট, এটাই হলো পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। আশা করি বুঝতেছি। এখন এই ট্রিপল পয়েন্টের সাপেক্ষেই আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি। এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে তাপমাত্রা থিটা ইজ ইকুয়াল x ডিভাইডেড বাই xtr ইন্টু 273.16 কেলভিন, অর্থাৎ সরাসরি কেলভিনেই আমরা টেম্পারেচারটা পেয়ে যাব। এখানে x বলতে কি বোঝায় এখানে, আচ্ছা আমি এটা বক্স করে দিই, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। সূত্রটা ডিরেক্ট ইউজ করব। এখানে x হলো নির্দিষ্ট তাপমাত্রায় তাপমিতিক ধর্ম, নির্দিষ্ট তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। xtr হলো ত্রৈধ বিন্দুতে, ত্রৈধ বিন্দু বলতে পানির ত্রৈধ বিন্দুতে তাপমিতিক ধর্ম। আর থেটা হচ্ছে কি, যে নির্দিষ্ট তাপমাত্রাটা আমরা বের করতে যাচ্ছি, থেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রা আমরা বের করতে চাচ্ছি, ওই তাপমাত্রায় ধর্মটা বসাবো উপরে, এবং ত্রৈধ বিন্দুতে ওই বস্তুটার ধর্ম কিরকম সেটা বসাবো, ইন্টু 273.16 কেলভিন দিলে আমরা নির্দিষ্ট টেম্পারেচার বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন এগুলা ব্যবহার করা কিভাবে করা যায়, কিভাবে ইউজ হইতে পারে, দেখো এগুলা ব্যবহার করে, ধরো চাপকে যদি তাপমিতিক ধর্ম হিসেবে ব্যবহার করা হয়, মানে এখানে আমাদের তাপমিতিক ধর্মের কথা বলা আছে না, তাপমিতিক ধর্মগুলা কি কি হইতে পারে, চাপ হইতে পারে, আয়তন হতে পারে, রোধ হতে পারে, তাহলে এগুলা সবগুলা দিয়ে একটা একটা থার্মোমিটার বানানো যায় এক স্থির বিন্দু সাপেক্ষে। সেটা কি, থেটা ইজ ইকুয়াল
পি ডিভাইডেড বাই PTR ইন্টু 273.16 কেলভিন। এটাকে বলা যায় কি জানো? স্থির আয়তন থার্মোমিটার। অর্থাৎ আয়তনটাকে স্থির চিন্তা করে চাপের পরিবর্তনকে হিসাব করে আমরা কি করছি? তাপমাত্রা নির্ণয় করছি। ঠিক সেম ভাবে আমরা যদি চাপকে স্থির রাখি সেক্ষেত্রে V ডিভাইডেড বাই VTR ইন্টু 273.16 কেলভিন, এটাকে বলা হবে স্থির চাপ থার্মোমিটার। সেম ভাবে আমাদের যদি রোধকে ব্যবহার করা হয় তাহলে উপরে আসবে R, নিচে আসবে RTR ইন্টু 273.16 কেলভিন। এটা হচ্ছে স্থির রোধ থার্মোমিটার। সরি, এটা স্থির রোধ না, এটা হচ্ছে রোধ থার্মোমিটার, কারণ রোধের তো চেঞ্জ হতে পারে। রোধ থার্মোমিটার মিটার, ঠিক আছে? এরকম বই খুলে দেখলে আরো অনেক থার্মোমিটার পাবে। অ্যাকচুয়ালি তোমাকে প্রশ্নে যেটা বলবে ওই ধর্মটাকেই ব্যবহার করতে হবে। চলো একটা কোয়েশ্চেন সলভ করে দেখি। তার আগে একটা নোট লিখে রাখবে, ঠিক আছে? নোট কি? নোট হলো এই এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। নিম্ন তাপমাত্রা খুব সহজেই নির্ণয় করা যায়। নিম্ন তাপমাত্রা খুব সহজে নির্ণয় করা যায়। নির্ণয় করা সম্ভব, এটা মাথায় রাখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা টপিক। এখন চলো একটা কোয়েশ্চেন সলভ করে দেখাই এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়টা কিরকম হয়ে থাকে। তার আগে আমি একবার ওভারভিউ দিই। এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ে স্থির বিন্দুটাকে আমরা ধরে নিছি পানির ত্রৈধ বিন্দু। পানির ত্রৈধ বিন্দুটা কি? পানি, ঠিক আছে? পানিকে ঠান্ডা করলে বরফ হইতে পারে, আবার তাপ দিলে বাষ্পে রূপান্তরিত হয়। তাহলে পানির কয়টা অবস্থা থাকে? তিনটা অবস্থা। এগুলো ছোটবেলা থেকে পড়তেছি। একটা হচ্ছে কঠিন, তরল, বায়বীয় বা বাষ্প। যে তাপমাত্রা এবং চাপে পানি এই তিন অবস্থার যে কোনোটাতেই থাকতে পারে সেটাকেই আমরা বলি পানির ত্রৈধ বিন্দু। সেই তাপমাত্রাটা হচ্ছে 0°C তাপমাত্রা এবং 4.5 মিলিমিটার Hg চাপ, ঠিক আছে? এই অবস্থাটাতে পানি কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থা যে কোনোটাতে অবস্থান করতে পারে এবং যেই বিন্দুতে থাকে ওইটাকে আমরা বলি ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট, ঠিক আছে? ত্রৈধ বিন্দুতে বস্তুর একটা তাপমিতিক ধর্ম থাকে। ওই ধর্মকে ব্যবহার করেই আমরা এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় করি। সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল x/xtr ইন্টু 273.16 কেলভিন। x হচ্ছে আমি যে তাপমাত্রা নির্ণয় করব ওই তাপমাত্রায় ধর্ম, xtr হচ্ছে ত্রৈধ বিন্দুতে ধর্ম। বাকিটা এমনিই চলে আসবে। চলো একটা প্রশ্ন নিই, প্রশ্ন নিয়ে দেখবে, আশা করি বুঝে যাবে। কোয়েশ্চেন, আমি এখন কি লিখবো? কোয়েশ্চেন হলো একটি ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটারে হিলিয়াম গ্যাস ব্যবহার করে পানির ত্রৈধ বিন্দুতে চাপ 19.5 কিলোপ্যাসকেল এবং শুষ্ক বরফ বিন্দুতে চাপ 13.94 কিলোপ্যাসকেল পাওয়া গেল। দাঁড়ি। এখন প্রশ্ন হচ্ছে শুষ্ক বরফ বিন্দুতে
বরফ বিন্দুর তাপমাত্রা কত? দেখো এরকমই প্রশ্ন দিবে, আশা করি বুঝতে পারছি। এখানে ধর্মটা কি, ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটার ব্যবহার করছে এবং ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটার ব্যবহার করছে এবং চাপ এই ধর্মটাকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ডিরেক্ট আমি করতেছি, সূত্রটা লিখে দিই। থেটা ইজ ইকুয়াল এক্স বাই এক্স টি আর ইন্টু 273.16 কেলভিন। ঠিক আছে, এখানে কাকে ব্যবহার করছে? চাপকে ব্যবহার করছে। তাহলে এক্স এর জায়গায় কি চলে আসবে? পি বাই পি টি আর ইন্টু 273.16 কেলভিন। পি মানে কি? আমি যে তাপমাত্রা ব্যবহার করব ওই তাপমাত্রায় ধর্মটা কত। তাহলে আমি বের করব হচ্ছে শুষ্ক বরফ বিন্দুর তাপমাত্রা। শুষ্ক বরফ বিন্দুতে চাপ কত? এই দেখো 13.94, এই যে 13.94। আর ত্রৈধ বিন্দুতে চাপ দিয়ে দিছে 19.5, 19.5। ঠিক আছে, ইন্টু 273.16 কেলভিন। এখান থেকে আমি আনসারটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে, সেটা হচ্ছে 195.27 কেলভিন। তোমরা একটু আনসারটা মিলিয়ে দেখো, মাঝে মাঝে ক্যালকুলেশনে ভুল হয়েও যেতে পারে, চেক করে দেখবে, নিজেরা করে দেখবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি যে এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা কিভাবে বের করতে হয়। ঠিক সেম ভাবে ধ্রুব চাপ গ্যাস থার্মোমিটার দিয়ে আয়তনের চেঞ্জ দিবে অথবা রোধের জন্য দিয়ে দিবে, এরকম প্রশ্ন আসে ছোটখাটো, এগুলো এমসিকিউতে দেয়, সিকিউতে তেমন আসে না। ঠিক আছে, সিকিউতে দিলে তো ভালো, ছোট একটা প্রশ্ন করে অনেক নাম্বার পেয়ে গেলে। এখন তাহলে চলো আমরা যাই দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের দিকে। এই যে এখন এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় শেষ, আমরা যাচ্ছি দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। চলো যাওয়া যাক। অনেক নিচে চলে আসছি। এখন পড়ব দুই স্থির বিন্দুর সাপেক্ষে। দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ে এখানে খেয়াল করো, বিন্দু কয়টা নিতে হবে? দুইটা। এই দুইটা বিন্দু কি কি? একটা হচ্ছে আমাদের বরফ বিন্দু, একটাকে ধরে নিব আমরা বরফ বিন্দু। ঠিক আছে, যেটা সেলসিয়াস স্কেলের জন্য কত হয়? 0°C। আরেকটাকে ধরে নিচ্ছি বাষ্প বিন্দু, বাষ্প বিন্দু, যেটা সেলসিয়াসের জন্য কত হয়ে থাকে? 100°C। আবার আমি যদি ফারেনহাইটে চিন্তা করি, একটু দাঁড়াও এটাকে নিচে নিয়ে আসি। এই যে এই যে এই দেখো, আমি যদি সেলসিয়াস চিন্তা করি, সেলসিয়াস চিন্তা করলে 0°C আর 100°C পাই। যদি ফারেনহাইট স্কেল চিন্তা করি, বরফ বিন্দু হয় 32°F আর বাষ্প বিন্দু হয় কত? 212°F। আর আমি যদি এটা ক্যালভিন স্কেলে চিন্তা করি, তাহলে এটা হয় 273 কেলভিন বরফ বিন্দু, আর বাষ্প বিন্দু হয় 373 কেলভিন। আশা করি এগুলো আমরা জানি, তাই না? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালভিন স্কেল, এই স্কেলগুলো আমরা পড়ে এসেছি 9-10-এ বা শুনে এসেছি। যাদের শর্ট সিলেবাসে বাদ পড়ছে তারা অন্তত শুনে তো আসছি যে তিনটা স্কেল থাকে দুই স্থির বিন্দুতে, একটা সেলসিয়াস, একটা ফারেনহাইট আর একটা ক্যালভিন। সেলসিয়াসে বরফ বিন্দু 0°C, বাষ্প বিন্দু 100°C। অর্থাৎ এদের পার্থক্য কত? বরফ বিন্দু আর বাষ্প বিন্দুর পার্থক্যটা হচ্ছে 100, আর ফারেনহাইটে পার্থক্যটা হচ্ছে 180, ক্যালভিনেও পার্থক্য হচ্ছে 100। আশা করি বুঝছি। এটাকে বক্স করে নিতে পারো, এই অংশটাকে তোমরা বক্স করে নিতে পারো। ঠিক আছে, ফারেনহাইট, এই যে ফারেনহাইট, এটা হলো ক্যালভিন। শেষ।
এখন দেখো আসলে থার্মোমিটার কেমনে বানানো হয়, চলো আমি দেখাই থার্মোমিটার আসলে কেমনে বানাতে পারি আমরা। প্রথমেই যেটা করা হয়, এরকম একটা পাত্র নিলাম, ধরে নিচ্ছি পাত্রে একদম ওই যে বরফ গলা পানি থাকে না, 0°C বরফ আছে, ঠিক আছে। তার পাশে আরেকটা পাত্র নিলাম, ধরে নিচ্ছি সেই পাত্রে ফুটন্ত পানি আছে, কত, 100°C পানি, ফুটন্ত পানি, ঠিক আছে। ফুটন্তটা লিখে দিলাম, 100°C ফুটন্ত পানি, মানে 100°C তাপমাত্রার ফুটন্ত পানি আছে, ঠিক আছে। এখন আমি একটা থার্মোমিটার নিব, থার্মোমিটারটা কেমন, এই দেখো এরকম একটা অংশ নিব। থার্মোমিটার তো অ্যাকচুয়ালি এরকম বন্ধ থাকে, তাই না, এই যে উপরে এরকম সিল মারা থাকে। আমি এখন যেটা নিচ্ছি এটার উপরে কোনো সিল নাই, হ্যাঁ, এটার নিচে একটা অংশ আছে এরকম, যে অংশটাই পারদ থাকে এবং ভিতরে একটা কি থাকে, নলির মতো থাকে, যেটা দিয়ে পারদের আয়তন বাড়া কমাটা হয়, তাই তো, এই যে নলি থাকে। এখন এখানে আমি কিছু পারদ নিয়ে নিলাম, এখানে কিছু পারদ নিয়ে নিলাম। এরপর এই থার্মোমিটারটাকে দেখো একদম নর্মাল আছেও, একে আমি কি করলাম, আমি একে তুলে এনে এই যে 0°C তাপমাত্রার বরফে চুবিয়ে দিলাম। তাহলে এই মুহূর্তে দেখবে পারদের আয়তনটা একটা নির্দিষ্ট পয়েন্টে আসবে, এই যে একটা পয়েন্টে আসবে, এই পয়েন্টটাকে আমি ইন্ডিকেট করে দিলাম 0°C হিসেবে বা বরফ হিসেবে ইন্ডিকেট করে দিলাম। তারপর এই সেম থার্মোমিটারটাকে এখান থেকে তুলে নিয়ে আমি কি করব, দেখো এটাকে তুলে নিয়ে এরপর আমি যাব ফুটন্ত পানিতে, এখানে চুবিয়ে দিব। দেখো এখানে ছিল 0° বা বরফ বিন্দু পেয়ে গেছি। ফুটন্ত পানিতে চোবানো হইলে কি হবে, এর আয়তন আরো বেড়ে যাবে না, ধরো এর আয়তন বেড়ে যাবে, এই যে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, একটা পয়েন্টে গিয়ে ফিক্সড হবে, একটা পয়েন্টে গিয়ে আটকে যাবে, এই যে এই পয়েন্ট। এখন এটার নাম দিয়ে দিব কত, 100°C। এই মুহূর্তে আমরা যেটা করব, এই অংশটাকে ব্লক করে দিব, উপরের অংশটা দেখতেছো আশা করি, এই যে উপরের অংশটা ব্লক করে দিলাম। এখন আর উঠানামার কিছু হচ্ছে না। ব্লক করার পর একে আমরা কি করব, তুলে নিয়ে আসব। এই থার্মোমিটারটা ব্লক করে দেওয়ার পর এই থার্মোমিটারটাকে আমরা তুলে নিয়ে আসবো, এই যে তুলে নিয়ে আসলাম, ধরো এরকম আনার পর কি হবে, আমি দুইটা ইন্ডিকেশন পেয়ে গেছি, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে কত, 0। এখন এই দেখো এটাই হচ্ছে আসলে বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুর মধ্যে কি পার্থক্য, যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি সেলসিয়াসের জন্য। এই দেখো সেলসিয়াসের জন্য এটা কত হচ্ছে 100, তার মানে এই অংশটাকে আমি যদি 100 ভাগ করে দিই তাহলে আমি প্রতি এক ঘরের জন্য 1°C করে বুঝতে পারবো। সেম ভাবে ফারেনহাইটের জন্য পার্থক্য কত, ফারেনহাইটের জন্য পার্থক্যটা হচ্ছে 180, তার মানে এই অংশটাকে যদি আমি দাঁড়াও, হ্যাঁ এই 0 থেকে 100 পর্যন্ত অংশটাকে যদি আমি 180 ভাগ করে দিই তাহলে প্রতি ভাগকে বলতে পারবো 1°F হিসেবে। আর এই অংশটাকে যদি আমি আবার 100 ভাগ করে এটাকে ক্যালভিন স্কেল হিসেবে ইউজ করতে পারবো, প্রতি এক ঘরকে 1 ক্যালভিন করে। আশা করি বুঝতে পারছি। এখন সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের মধ্যে না একটা সম্পর্ক আছে, ঠিক আছে, ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। আবার বলতেছি, দেখো মনে করো এটাই আমাদের ওই থার্মোমিটারটা, এই যে এইটাকে নিয়ে যাই, ঠিক আছে, এটাকে নিচে এনে আমি বুঝাচ্ছি। দেখো ধরো এটা আমার থার্মোমিটার, ঠিক আছে,
ক্লিয়ার করতেছি, 3বার আঁকি এটা। দাঁড়াও একটু দাঁড়াও, ক্লিয়ার করে রাখছি। এটাকে ব্লক করে দিই। আমি ধরে নিচ্ছি এখানে আমি 0 আর 100 পেয়ে গেছি। আমার এটা হচ্ছে 0 বিন্দু মানে বরফ বিন্দু, আর এটা হচ্ছে বাষ্প বিন্দু, ঠিক আছে? কেমনে বুঝলাম? কারণ 0 দাগটা আমি কখন দিয়েছিলাম? যখন বরফে নিয়ে গেছি, আর 100 দাগ দিছি যখন পানিতে নিয়ে গেছি। তাহলে এটাকে বাষ্প বিন্দু বলা যায়। তাহলে এই অংশটাকে দেখো, এটাকেই আমি মোট 3টা ভাগে ভাগ করি। একটা, আরো একটা করব। হ্যাঁ, দেখো, আমি যদি একই থার্মোমিটারটাকে একবার সেলসিয়াস বানাতে চাই, আমি চাইলে এটাকে সেলসিয়াস করতে পারি, এটাকেই কেলভিন বানাতে পারি, এটাকেই ফারেনহাইট থার্মোমিটারও বানাতে পারি। কিভাবে? সিম্পল হিসাব, এই 0 থেকে 100 এর মধ্যে এই যে এখান থেকে এতটুকু, এটাকে যদি আমি 100 ভাগ করে দিই, প্রতি এক ঘরকে বলবো 1 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি 100 ভাগ করে দিই, এই যে এই কতটুকু পর্যন্ত, ওই 0 থেকে 100 এর মধ্যে অংশটুকুকে, তাহলে প্রতি এক ঘরকে আমরা বলবো 1 কেলভিন। আর এই অংশটুকুকে যদি আমি এই যে বরফ বিন্দু এবং বাষ্প বিন্দু, এটা বরফ না, এটা তো বরফকে ইন্ডিকেট করছে, আর এটা তো বাষ্পকে, কারণ ফুটন্ত পানি থেকে তুলে আনছি, বাষ্পকে ইন্ডিকেট করছে। এটাকে যদি আমি মোট 180 ভাগে ভাগ করে দিই, কারণ ফারেনহাইট স্কেলের পার্থক্য কত? 180। প্রতি এক ঘরকে আমরা 1 ডিগ্রি ফারেনহাইট হিসেবে বলতে পারবো। মানে একই থার্মোমিটারকে দিয়ে আমি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট সব নির্ণয় করতে পারবো। যখন যেটা লাগবে তখন সেটা আমরা কি করব? বানিয়ে নিব আমাদের মতো। আচ্ছা, আশা করি বোঝাতে পারছি। এখন আমি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক দেখতে চাচ্ছি। সম্পর্কটা কেমন হবে? চলো আমি এই অংশটাকে কপি করে বোঝাই। একটু দাঁড়াও, আমি একটু এঁকে নিই, দাঁড়াও। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, আরেকটা থার্মোমিটার নিতে হবে যেটা হচ্ছে অজানা, ঠিক আছে? তাহলে স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের আমরা স্কেল পাইলাম কয়টা? 3টা। একটা সেলসিয়াস, একটা ফারেনহাইট, আরেকটা হলো কেলভিন। ওকে, এবং এদের মধ্যে এখন কি দেখব? সম্পর্ক। আমার হেডলাইন হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এই সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা যেটা করেছি, আমরা একটা অজানা থার্মোমিটার নিয়েছি, যেটা একটা বরফ বিন্দু আছে আর একটা বাষ্প বিন্দু আছে। দেখো, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এক্স থার্মোমিটার, আর এটা হচ্ছে সেলসিয়াস, এটা ফারেনহাইট, আর এটা কেলভিন। ধরে নিচ্ছি এইটা হচ্ছে তাদের সকলের বরফ বিন্দু, যেটাকে আমি লিখে দিচ্ছি এক্স এর জন্য এক্স আইস পয়েন্ট, আর একদম উপরের দিকে একটা লাইন আছে যেটা কি নির্দেশ করছে? বাষ্প, তাই এটাকে নাম দিলাম এক্স স্টিম, মানে বাষ্প, ঠিক আছে? সেলসিয়াসের জন্য এটা কত হবে? সেলসিয়াসের জন্য হবে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ বিন্দু, আর বাষ্প বিন্দু হবে 100 ডিগ্রি সেলসিয়াস।
ফারেনহাইটের জন্য বরফ বিন্দু হবে 32 ডিগ্রি ফারেনহাইট, বাষ্প বিন্দু হবে 212 ডিগ্রি ফারেনহাইট। ক্যালভিনের জন্য বরফ বিন্দু হবে 273 ক্যালভিন, আর বাষ্প বিন্দু হবে 373 ক্যালভিন। এখন দেখো এদের মধ্যে যদি আমি কোনো একটা টেম্পারেচার নির্ণয় করতে চাই, তাহলে ধরে নিচ্ছি এখানে মাঝামাঝি একটা টেম্পারেচার আমি নির্ণয় করব। সেলসিয়াসের জন্য ধরলাম এটা হচ্ছে থেটা, ফারেনহাইটের জন্য এফ, ক্যালভিনের জন্য কে, আর এক্স এর জন্য এক্স। আমি অনুপাত, তাদের পার্থক্যের অনুপাত দিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করব। সেটা কেমন দেখো, সেটা হচ্ছে এক্স থেকে, এই যে এখানে এক্স অংশ আছে না, এক্স থেকে এক্স আইস অংশটুকু বিয়োগ দিব, তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই কি লিখব, এই যে এক্স স্টিম থেকে আবার কি করছি, এক্স আইস অংশটাকে বিয়োগ দিচ্ছি, তাহলে একটা মান পাবো না, ওইটা দিয়ে ভাগ দিব, এক্স স্টিম মাইনাস এক্স আইস। সিমিলারলি বাকিগুলোর জন্য করে ফেলবো। কিভাবে? এটাতে হবে সেলসিয়াসের জন্য থেটা মাইনাস থেটা আইস, থেটা মাইনাস থেটা আইস কত 0, ঠিক সেম ভাবে থেটা স্টিম কত 100, 100 মাইনাস থেটা আইস 0, 0। ফারেনহাইটের জন্য কত হবে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 ইজ ইকুয়াল, ক্যালভিনের জন্য পাচ্ছি কে মাইনাস 273, যেটা হচ্ছে বরফ বিন্দু। এখন বাষ্প বিন্দু থেকে বরফ বিন্দু বিয়োগ দিয়ে ওটা নিচে বসাবো, তাহলে নিচে বসতেছে 373 মাইনাস 273। বুঝছি? মানে আমি কি করলাম, এখানে একটা অজানা থার্মোমিটার নিলাম, যেটার সাপেক্ষে সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক বের করছি, যেটা অনুপাত আকারে বের করা হয়েছে। ঠিক আছে? এই অনুপাত আকারে বের করার কারণে একটা সুবিধা আছে, যে সুবিধাটা একটু পর পড়তেছি, আগে এটাকে একটু ক্লিয়ারলি লিখে নিই। এই দেখো এই সম্পর্কটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইজ ইকুয়াল, থেটা মাইনাস 0 সমান কত হয়, থেটা ডিভাইডেড বাই নিচে আসছে 100 সমান, এখানে ফারেনহাইটের জন্য পাচ্ছি এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 থেকে 32 গেলে আমরা এখানে কত পাই 180 সমান, ক্যালভিনের জন্য কত হচ্ছে দেখো কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100। ঠিক আছে? এবং দেখো আমাকে যদি কোনো একটা অজানা থার্মোমিটারে বিভিন্ন মান দেয়, কি কি মান, তার বরফ বিন্দুর মান দিতে পারে, বাষ্প বিন্দুর মান দিতে পারে, তখন আমাকে বলতে পারে এবং তার যে কোনো একটা টেম্পারেচার দিয়ে দিল, তখন আমরা সেলসিয়াস, ফারেনহাইট অথবা ক্যালভিনে টেম্পারেচার গুলা ইজিলি বের করতে পারবো। অঙ্ক করে দেখালে আশা করি বুঝে যাবে। এখন আমার এখানেই শেষ হয় নাই তাদের মধ্যে সম্পর্ক, আমি তো অজানা, যেমন এক্স দিয়ে দেখালাম না, এক্স তো আমার দরকার নেই, আমার কি দরকার সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিন। তাহলে এই অংশটাকে যেহেতু সমান, তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি না? দেখো তো, এই যে এটা লিখলাম, এটাই হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের মধ্যে অ্যাকচুয়াল সম্পর্ক, যেটা আরেকটু এলাবোরেট করলে কি আসে দেখো, আমি 20 দ্বারা ভাগ করে দিচ্ছি পুরোটাকে, তাহলে থেটা বাই 5 ইজ ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এটাই হচ্ছে আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের মধ্যে অ্যাকচুয়াল সম্পর্ক। আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় করা শিখছি, যেটার ম্যাথও দেখাইছি। এখানে ত্রৈধ বিন্দু নিয়ে আলোচনা করছিলাম, ত্রৈধ বিন্দুর আলোচনাটুকু যদি
বুঝতে পারো ভালো, হ্যাঁ বুঝে নাও। আর যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তোমার জাস্ট এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারতে হবে। দেন দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় করলাম, যেখানে থার্মোমিটার আসলে অ্যাকচুয়ালি কেমনে তৈরি করা যায় সেটা দেখাইছি, সেটা দেখাইলাম। একবার বরফে বসাইলাম, একবার ফুটন্ত পানিতে বসাইলাম। তারপর ওই থার্মোমিটারটাকেই, একটু দাঁড়াও, বের হয়ে গেছে, হ্যাঁ ওই থার্মোমিটারটাকেই আমরা একবার 100 ভাগ করে সেলসিয়াস হিসেবে ব্যবহার করতে পারি, একবার 100 ভাগ করে কেলভিন হিসেবে ব্যবহার করতে পারি, আরেকবার 180 ভাগ করে ফারেনহাইট হিসেবে ব্যবহার করতে পারি। এবং এরপর যেটা করলাম, একটা অজানা থার্মোমিটার নিছি, অজানা থার্মোমিটারের আমরা বরফ বিন্দু বাষ্প বিন্দু নিলাম, একটা টেম্পারেচার ধরলাম, যার সাপেক্ষে সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ করে ফেলছি। এটা আশা করি সবার মনে থাকবে। x minus x size divided by x system minus x size is equal theta by 100 অথবা f minus 32 by 180 অথবা k minus 273 by 100। এখান থেকেই সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটা আমরা পেয়ে যাই। চলো একটা ম্যাথ করি, ম্যাথ করে জিনিসটা ক্লিয়ার করে নিই যে অজানা থার্মোমিটারটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, বা কিভাবে আসতে পারে প্রশ্ন। প্রশ্নটা লিখি, একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারে রোদ, বরফ বিন্দু ও বাষ্প বিন্দু যথাক্রমে 4.5 ওহম এবং 9.5 ওহম কোন তরলে স্থাপন করলে এর রোধ 6.1 ওহম। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তরলের তাপমাত্রা কত কত। দেখো আমাদেরকে এখানে প্রশ্নে দেখো একটা বলছে যে একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের বরফ বিন্দু দিছে, বাষ্প বিন্দু দিছে, মানগুলা দিয়ে দিছে, এবং তরলটাতে, একটা তরলে যদি থার্মোমিটারটাকে স্থাপন করে তাহলে তার টেম্পারেচার পাওয়া যায় 6.1 ওহম, মানে 6.1 ওহম। ঠিক আছে, এখন বলা হয়েছে তরলের তাপমাত্রা নির্ণয় করো। এখন দেখো রোদ থার্মোমিটার মানে এই থার্মোমিটারটা কি আমি জানি? এটা অ্যাকচুয়ালি আমার জানা না, তার মানে অজানা থার্মোমিটার। কোনটা? এই যে x minus x size divided by x system minus x size, এটাতেই আমরা মানগুলো ইনপুট দিব এবং দিয়ে আমাকে বের করতে বলছে তরলের তাপমাত্রা। তরলের তাপমাত্রা আমরা জানি কি? আমরা কি এই রোদ দিয়ে কোনো তাপমাত্রা জানি? জানি না। আমরা জানি সেলসিয়াসে জানি, নাহলে ফারেনহাইটে জানি, না হলে কেলভিনে জানি। তোমার যেটাতে খুশি সেটাতে বের করবে। ঠিক আছে, তুমি চাইলে x minus x size divided by x system minus x size is equal theta by 100 দিয়ে সেলসিয়াসে বের করে ফেলো, অথবা থিটা না ধরে f minus 32 by 180 দিয়ে ফারেনহাইটে বের করে ফেলো, অথবা k minus 273 by 100 দিয়ে কেলভিনে বের করে ফেলো। আমি আপাতত সেলসিয়াসে বের করে দেখাই। দেখো এখানে ডিরেক্ট লিখবে আমরা জানি, আমরা কি জানি? আমরা অনেক কিছুই জানি, কিন্তু এখানে যেটা লাগবে সেটা লিখবো, সেটা হচ্ছে x minus x ice, আই লিখলাম, ঠিক আছে, আশা করি বুঝবে, ডিভাইডেড বাই x স্টিম মানে s দিয়ে প্রকাশ করলাম, মাইনাস x ice ইজ ইকুয়াল থিটা বাই কত 100 জানি। এখন এখানে মানগুলা বসিয়ে দাও। x কত? x এর মান দেয়া আছে 6.1, এই যে টেম্পারেচার, থিটা মানে x যে টেম্পারেচারটা ও পাইছে মানে রোদ পাইছে, রোদ বসাইলাম, মাইনাস
এক্স আইস বরফ বিন্দু, বরফ বিন্দুতে রোধ কত? 4.5। আবার বাষ্প বিন্দুতে রোধ হলো 9.5, বরফ বিন্দুতে রোধ হলো 4.5 ইজ ইকুয়াল থেটা বাই 100। এখানে যদি ক্যালকুলেট করো তাহলে থেটা তোমার যেটা আসবে সেটা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমার সেই যে তরলে স্থাপন করা হয়েছে থার্মোমিটারটাকে, ওই তরলের টেম্পারেচার কিসে বের করলাম? সেলসিয়াসে। তুমি চাইলে এটা ফারেনহাইটেও বের করতে পারো। কিরকম হবে সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে লিখবে ফারেনহাইটে যদি বের করতে চাও x মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইজ ইকুয়াল f মাইনাস 32 ডিভাইডেড বাই 180। এখানে মানগুলা ইনপুট দিবে 6.1 minus 4.5 divided by 9.5 minus 4.5 is equal f minus 32 divided by 180। এখান থেকে ক্যালকুলেট করলে f এর একটা মান পেয়ে যাবে। ঠিক আছে, f এর একটা কি হবে? মান পেয়ে যাবে। তত ডিগ্রি ফারেনহাইটই হবে আনসার। ক্যালভিনে করতে চাইলে কি হবে? সেম প্রসেসে x minus x ice divided by x steam minus x ice is equal k minus 273 divided by 100। এখান থেকে মানগুলা বসাবা আগেরটার মতোই সিমিলারলি 6.1 minus 4.5 divided by 9.5 minus 4.5 is equal k minus 273 divided by 100। এখান থেকে k এরও একটা মান পেয়ে যাবে, তত ক্যালভিনই আমার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। এখন দেখো আমরা আজকে কি কি পড়লাম। আমি প্রথমে পড়িয়েছি তাপমিতিক ধর্ম কি বুঝিয়েছি, তাপমিতিক বস্তু কি বুঝিয়েছি, তারপর কোন বস্তুগুলাকে তাপমিতিক বস্তু হিসেবে ব্যবহার করব সেটাও দেখিয়েছি গ্রাফের মাধ্যমে। তাপীয় সমতা পড়িয়েছি। তাপীয় সমতা থেকে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র পাইছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের পর শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে আমরা থার্মোমিটার বানিয়েছি। থার্মোমিটারটা কয় রকম হইতে পারতো? এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের জন্য আমরা থার্মোমিটার বানাতে পারি। থার্মোমিটার মানেই তো তাপমাত্রা যার সাপেক্ষে আমরা নির্ণয় করি, তাই না? সেটা এক স্থির বিন্দুর সাপেক্ষে হতে পারে, এই যে দেখো এক স্থির বিন্দুর সাপেক্ষে হতে পারে, আবার দুই স্থির বিন্দুর সাপেক্ষেও হতে পারে। এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয় শিখেছি, সেই রিলেটেড ম্যাথও করেছি, আশা করি বুঝতে পারছি। তারপর দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে থার্মোমিটার কিভাবে বানানো হয় আমাদের বাসায় যেগুলো আমরা ব্যবহার করি সেটা বানানোও দেখলাম। এগুলা লাগে না অ্যাকচুয়ালি, তোমার যেটা লাগবে সেটা হচ্ছে সূত্রটা, এই যে সেলসিয়াস, ক্যালভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক এবং অজানা একটা থার্মোমিটার। ঠিক আছে, যেমন ওই যে ম্যাথ করলাম রোধের, ওই রোধের মতো একটা অজানা থার্মোমিটারে রোধ দিয়ে দিবে বরফ বিন্দুতে, বাষ্প বিন্দুতে, এবং স্থাপন করলে কত পাচ্ছি তখন সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিনে টেম্পারেচারটা বের করতে হবে। তখন আমাদের এই যে এই বেসিক সূত্রটা ব্যবহার করতে হবে। আমি তো এটা বক্স করে দিতে ভুলে গেছি, এই যে এইটা, এটাই হচ্ছে আমাদের বেসিক সূত্র, যেটা ব্যবহার করে আমরা সব ম্যাথ করতে পারবো দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের। আরেকটা কথা বলতে তো আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা আমরা অনুপাত দিয়ে বের করছি না, এক্স মাইনাস এক্স আইস এটার সাথে এক্স স্টিম মাইনাস এক্স আইস এর অনুপাত, থেটা বাই 100 এর একটা অনুপাত, এফ মাইনাস 32 বাই 180 এর অনুপাত। এখন অনুপাত দিয়ে বের করার কারণে এটার একটা সুবিধা আছে, সুবিধাটা একটু লিখে নিবে। ঠিক আছে, সুবিধাটা আমি একদম নিচে লিখে দিই। দুই স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের সুবিধা, দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের সুবিধা। সুবিধাটা হলো আমাদের থার্মোমিটার যদি ত্রুটিপূর্ণ হয় তারপরও সঠিক তাপমাত্রা ইজিলি নির্ণয় করা যায়। থার্মোমিটার ত্রুটিপূর্ণ
হলেও সঠিক তাপমাত্রা নির্ণয় করা যায়। নির্ণয় করা সম্ভব, কারণ এখানে আমরা অনুপাত ব্যবহার করছি। অনুপাতের কারণে ত্রুটিপূর্ণ জিনিসটা আর আসে না। যেমন এই দেখো, এখানে যদি একটা ত্রুটিও থাকতো এই এক্স থার্মোমিটারটাতে, আমি যেহেতু অনুপাত ব্যবহার করে ফেলছি, তাহলে এখানে থিটার বের করার ক্ষেত্রে কোনো ত্রুটি আমরা পেতাম না। এটা জাস্ট মনে রাখো, এমসিকিউতে আসে মাঝে মাঝে। ঠিক আছে, তাহলে আমরা এক স্থির বিন্দু সাপেক্ষে ম্যাথ দেখলাম একটা, দুই স্থির বিন্দু সাপেক্ষেও ম্যাথ দেখলাম একটা। আমি আরো কিছু ম্যাথ, ঠিক আছে, আরো 6টার মতো প্রশ্ন পিডিএফ আকারে, কয়টা প্রশ্ন মানে এখানে তো 2টা করালাম, আরো 5টা, ঠিক আছে, আরো 5টা কোয়েশ্চেন পিডিএফ আকারে কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা ওই 5টা কোয়েশ্চেন কিসের উপর, এই যে তাপমাত্রা পরিমাপের স্কেলগুলোর উপরে, ঠিক আছে, 5টা প্রশ্ন সলভ করে নিজেরা সলভ করার চেষ্টা করবে। আমি তো আজকে 2টা করালামই, ওগুলা থিওরিগুলা কাজে লাগিয়ে 5টা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবে। তোমরা চাইলে সলভ করে ছবি তুলে পিডিএফ আকারে আমাকে অর্ণবস একাডেমির মেইলে পাঠিয়ে দিতে পারো। তোমরা যদি আমাকে মেইল পাঠাও, তোমাদের উত্তর সঠিক হয়েছে কিনা এটা আমি চেক করে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। ঠিক আছে, তোমরা আমাকে অবশ্যই অর্ণবস একাডেমির মেইল আইডিতে পাঠিয়ে দেবে, আমি চেক করে জানিয়ে দেবো। ভুল হলেও সেটি তোমাদেরকে আমি শুধরে দিব, আমি তোমাদেরকে আনসারটা বলে দিব। আর অর্ণবস একাডেমির মেইল আইডিটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, ornobsacademy@gmail.com। এই মেইল আইডিতে তোমরা পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, তোমরা পাঠিয়ে দিলে আমি অবশ্যই চেক করে তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমি হয়তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা শুরু করব, বা সেই সূত্র রিলেটেড যা যা টপিক পড়ানো দরকার সেগুলোই শুরু করব আমাদের তাপগতিবিদ্যার 3য় ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আশা করছি আমার সাথেই থাকবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সকলকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলা রয়ে গেল, সেটা হচ্ছে তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। লাইক করবে আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমাদের ক্লাস কেমন লাগছে, কারণ কমেন্ট পেলে আমি আসলে একটা উৎসাহ পাবো এই ক্লাসগুলো আরো বানানোর এবং অন্যান্য চ্যাপ্টারগুলো ক্লাস নিয়ে আসার। তাই অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আর যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডদের সাথেও আশা করছি শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।